হৃদমায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা ৩৬। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাই। মায়ের দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে হৃদ। অদ্ভুতভাবে মায়াও শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে। মায়া ২-৩ সেকেন্ডের বেশি পারল না হৃদের শীতল দৃষ্টির মাঝে চেয়ে থাকতে। জড়তায় দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে। মায়ের মাথা আপাতত হৃদের কাঁধে একটু নিচ্ছে, মানে হৃদের বুক বরাবর মায়ের হাইট। মায়া একটু চমকালো। সেদিন রাতের অচেনা লোকটাও তো হৃদের মতন ঠিক এতটাই লম্বা ছিল। মায়া হৃদ খানের মতন করে সেদিন রাতে ওই লোকটারও বুক বরাবরই হয়েছিল। মায়া এখনো স্পষ্ট মনে আছে, হৃদ খান যে এত লম্বা মায়াকে কখনো এতটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেনি, কিন্তু আজ লক্ষ্য করেই যেন বিস্ময় হচ্ছে। বাপ রে, হৃদ খান এত লম্বা! মায়া হৃদের কাঁধ থেকে দৃষ্টি সরিয়ে পাশাপাশি দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে আয়নকে বলল, উনার মতো লম্বা ছিল লোকটা। আয়ন বলল, তুমি শিওর তো? আর হৃদকে আবারও দেখিয়ে বলল, আর উনার মতোই বলিষ্ঠবান ছিল। তুমি বুঝলে কিভাবে? সেদিন রাতে লোকটা বেহুশ অবস্থায় আমার কাঁধে ঢলে পড়েছিল। আমি উনার ওজন সামলাতে হিমশিম খেয়েছিলাম। লম্বা চওড়া অনেক ছিল, সেজন্য বলতে পারছি। আয়ন বেশ সিরিয়াস হওয়ার মতন করে বলল, আচ্ছা সেদিন কিভাবে কাঁধে ভর দিয়েছিল দেখাতে পারবে? হ্যাঁ পারবো। আয়নের কথার তেলে মায়া খই হারালো। হৃদের সাথে শত্রুতার কথা এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে চট করে হৃদের শক্তপোক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো হৃদের সাথে। মায়া যখন সেদিন রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল, তখন হৃদ মায়াকে সাহায্য করে নিজের মায়ার কাঁধ জড়িয়ে তার বুকের সাথে মিশিয়ে ধরলো। আর বেখেয়ালি মায়া চোখ উঁচিয়ে হৃদের মনোভাব ঠাউর করলো না। যদিও করতো, তাহলে ঠিক বুঝতো হৃদের গম্ভীর দৃষ্টির মানে। ব্যস্ত মায়া সেদিন রাতের ঘটনা মনে করে হৃদের পিঠ গুলিয়ে কোমরের শার্ট আঁকড়ে ধরলো, আর অপর হাতটা রাখলো ওর কাঁধ জড়িয়ে ধরা হৃদের হাতের ওপর। তারপর আয়নকে নিজেদের পজিশন দেখাতে দেখাতে উৎফুল্ল গলায় বল, আমরা এইভাবে ছিলাম ভাইয়া। আচ্ছা, আর 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 মায়া আর আর ভাবতে ভাবতে চট করে কাঁধের উপর হৃদের হাতটা টেনে ধরলো, নিজের উপর হৃদকে ঝুঁকে পড়তে। মায়ের আচানক কাণ্ডে হৃদ খই হারিয়ে অল্প একটু মায়ের দিকে ঝুঁকে পড়তে মায়া আবারও একইভাবে হৃদকে টানলো নিজের দিকে। এবার মায়া বেশ জোরে সোরে টেনে ধরায় হৃদ নিজের খই হারিয়ে দু হাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়লো মায়ের গায়ে। তাজ্জব মায়াও হৃদকে টেনে নিজেও বোকা বনে গেল। মূলত মায়াও বুঝতে পারেনি হৃদ মায়াকে এইভাবে জড়িয়ে ধরবে। আকস্মিক ঘটনায় মায়ের হৃদের দেহের ভার সইতে না পেরে দু হাতে হৃদের পেট জড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ঝুঁকে পড়ে বলে, বাপ রে, আপনি তো অনেক ওজন, শরীর এত শক্ত কেন? কি খান? হ্যাঁ উঠুন, আমি বাঁকা হয়ে যাচ্ছি। দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন করে হৃদ প্রথম কথাটাই বলল মায়াকে ধমক দিয়ে দাঁত পিষে, শাট আপ ইডিয়েট। হৃদ মায়া ছেড়ে দাঁড়াতে মায়া হড়বড় করে সোজা হয়ে দাঁড়ালো। কাঁধে এক হাত রেখে ঘষতে ঘষতে ঘাড় উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদকে বেশ ভারী বরগুণের মানুষ মনে হলো মায়া, আর একটুর জন্য মায়ার হাড় ভাঙেনি। আল্লাহ জানে এই লোকের বউ এই লোককে কেমনে সামলাবে। মায়ার তো এখনই চিন্তা হচ্ছে এই লোকের বউয়ের জন্য। মায়া আর চোখে হৃদের কটমট করা দৃষ্টি মারিয়ে তাকালো আয়নের দুষ্ট হাসির দিকে। আয়ন বেশ দুষ্টু হেসে দুজনের দিকে তাকিয়ে। মায়া বুঝলো না সেই হাসির মানে। তাই মায়া আমতা আমতা করে হৃদকে এক আঙুল তুলে দেখিয়ে আয়নকে বলল, একটু আগে উনি যেমন করে আমার গায়ে ঢলে পড়েছিল, সেদিন রাতে ওই লোকটাও তেমন করেই ঢলেছিল। এরপর আর কিছু বলতে পারবো না, লোকটার চেহারাটা আমার মনে নেই। মায়ের কথায় আয়ন ঠাস করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এসব নিঃশক্তি ঢলে পড়া মানুষদের তুমি সামলাও মায়া, আমি গেলাম, আমার কাজ শেষ। শুনো, ডানে বামে না তাকিয়ে সোজা পিছনে তাকালে পেয়ে যাবে তোমার ভণ্ড প্রতারক মানুষটাকে। বলে আয়ন শীষ বাজাতে বাজাতে বাংলোর ঘরটা ছাড়ল। মায়া হতবুদ্ধি হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মূলত মায়ের মাথায় আয়নের কোনো কথাই ঢুকলো না। এতক্ষণ মায়াকে জোর দিল মায়ের স্বামী দেখতে কেমন সেটা বলতে, আর এখন যখন মায়া দেখানো শেষ করলো অমনি চলে গেল মায়াকে উল্টাপাল্টা কথা বলে। মায়া কাকে সামলাবে? এখানে কে নিঃশক্তি ঢলে পড়া মানুষ?
আর কেই বা মায়ের পিছনে থাকবে? মায়ের স্বামী কি আর মায়ের পিছনে বসে আছে নাকি যে মায়া পিছনে তাকালেই তাকে পেয়ে যাবে? পিছনে তো শুধু হৃদ খান দাঁড়িয়ে আছে, যার সারা শরীরে অহংকার আর রাগ জেদে ভরপুর। মায়া আবারও হতাশার শ্বাস ফেলল। টেবিলের উপর ফোনটা নিতে নিতে ঘাড় বেঁকে তাকালো পিছনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। সে মূলত তখন থেকেই মায়ের দিকে চেয়ে কি যে এত দেখে মায়াকে আল্লাহ জানে। এই রাগ তো এই শান্ত দৃষ্টি। একটু আগে কেমন শান্ত আর শীতল ছিল, আর এখন অকারণে রেগে কটমট করছে মায়ের উপর। এই লোক কেন যে অকারণে মায়ের উপর রেগে যায় তাও মায়া বুঝে না। এই লোককে মায়া বুঝতে গেলে আরো সমস্যা। মায়ের এই লোকের সাথে কোনো লেনদেন নেই, যার লেনদেন আছে সেই বুঝুক এই ঘাড়তারা লোককে। মায়া নিজের ফোন উঠিয়ে চলে গেল খানবাড়ির ভিতরের দিকে, কিন্তু হৃদ তখনও রাগে দুহাত মুষ্টি পিষে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মায়া বুঝতেই পারলো না আয়ান মায়ের চোখে আঙুল দিয়ে হৃদকে দেখালো নিজের স্বামী সহ। কথায় কথায় আয়ান যে হৃদকে ইঙ্গিত করেছে ঢলে পড়া মানুষটা হিসেবে, সেটাও বুঝলো। এমন না যে মায়া আয়নের কথা গুরুত্ব দেয়নি, দিয়েছে, কিন্তু মায়া আয়নের কথা অনাগ্রহ করেছে। মূলত মায়ের বিশ্বাস নেই যে হৃদ খানও কোনোভাবে মায়ের স্বামী হতে পারে, এটা নয়। মায়ের প্রাণপূর্ণ বিশ্বাস দুনিয়া যে কেউ মায়ের স্বামী হতে পারে, কিন্তু হৃদ খান কখনো হবে না, কোনোভাবে না। প্রায় রাত 12টার শেষের দিকে। সবার ডিনার আরও কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখন ওরা ফিরে যাবে, কিন্তু মুক্তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো সেজুতির সাথে সেজুতি ঘরেই হবে। মা এতক্ষণ ঘুমে ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছিল। আরিফ ডেকে দেওয়ার মুক্তার জন্য সে সিঁড়ি ধরে উপর উঠছে। সেজুতির ঘরে যাবে, মুক্তাকে ডাকতে। মায়া সিঁড়ি বেয়ে দোতলার করিডোর ধরে সামনে এগোতে হঠাৎ পিছন ডাকলো কেউ, স্টপ। মা চমকে ওঠার মতো লাফিয়ে পিছন ঘুরল মুহূর্তে। হৃদকে বাড়ির পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে উঠল হড়বড় করে। এই অসময়ে হৃদের মুখোমুখি হওয়া মানে বিপদ সংকেত। আতঙ্কিত মায়া হড়বড় করে দৌড়ে পালাতে চাইলে তার আগেই হৃদ মায়ের মতিগতি বুঝে শক্ত গলায় দাঁতে দাঁত পিষে আবারও বলল, ডোন্ট গো, আই সেড স্টপ দেয়ার। হৃদের শক্ত গলাও শুনেও মায়া থামল না। হৃদ ভয়ে দৌড় মারল তৎক্ষণাৎ। পিছন পিছন হৃদ ছুটল। চোখের পলকে মায়ের হাত চেপে সামনে ঘুরালো। মায়া ভয়ে হৃদকে ধাক্কা মেরে পুনরায় পালাতে চাইলে হৃদ এক থাবায় মায়ের বুকের কাছে কাপড়টা শার্টের কলারের মতন চেপে ধরে মায়াকে উঠিয়ে মুখোমুখি করে রাগে হিসি হিসি বলল, ডাকছি, কথা কানে যায় না? দাঁড়াস না কেন তুই? বেয়াদব হয়েছিস? হৃদের ভয়ে মায়া এমনই সিটিয়েছিল, এখন আরও সিটিয়ে গেল। হৃদ হুটহাট কেন রেগে যায় মায়া জানে না। হৃদ রেগে গেলে মায়ের সাথেই বা কেন খারাপ আচরণ করে তাও বুঝে না। একটু আগে কত ভালো দেখালো হৃদকে, অথচ এখন হুট করে রেগে মেগে কেন অগ্নিমূর্তি রূপ ধারণ করলো তাও জানে না। আসলে মায়া কিছু জানতেও চায় না। হৃদের হুটহাট চেপে ধরা, মায়াকে আঘাত করা, অকারণে ছুঁয়ে দেওয়া, কোনো কিছুই মায়া চায় না। মায়া শুধু নিজেকে নিরাপদ আর আতঙ্কমুক্ত রাখতে চায় হৃদ থেকে। এই মুহূর্তে হৃদের রাগের কারণটাও মায়া জানে না। তবে হৃদ মায়ার কলার চেপে ধরার কারণে ফ্লোরে পা রাখতে হিমশিম খাচ্ছে মায়া। পায়ে বুড়ো আঙুলে ভর দিয়ে নিজের শরীরে ভারসাম্য বজায় রাখতে গিয়েও খই হারিয়ে ফেলছে, কারণ হৃদ মায়ার বুকের কাছে কাপড় চেপে মায়াকে উঁচিয়ে ধরে রেখেছে। এখন হৃদ ছেড়ে দিলেই মায়া যে কোনো সময় মুখ দুবড়ে পড়বে ফ্লোরে। মায়া নিজের শরীরে ভারসাম্য বজায় রাখতে হৃদের পেটের কাছে টি শার্টের কিছু অংশ শক্ত করে চেপে ধরে নিজেকে ছাড়াতে চেয়ে, আমাকে ছাড়ুন ভাইয়া, পায়ে ব্যথা পাচ্ছি আমি। মায়া মুখে ভাইয়া ডাক শুনে হৃদ আরও তেতে উঠল। তার রাগে যেন মায়া ঘি ঢালার মতন কাজ করল। তাই হৃদ মায়ের কলার চেপে আরও কাছে টান। মায়াকে মুখোমুখি ধরে রাগে রিরি করে বলল, বারবার ভাইয়া ডাকিস কেন? তোর বাপের সম্পত্তির ভাগ দিবি আমায় যে ভাইয়া ডেকে বেড়াস? নিষেধ করেছিলাম না ভাইয়া ডাকতে? তাহলে কথা শুনিস না কেন? অবাধ্য হুঁশ আমার। কথা না শুনলে ট্রিগার পয়েন্ট রেখে গুলি করে মেরে দিব, বিশ্বাস কর, একটুও বুক কাঁপবে না। হৃদের শব্দ দাচ্ছে কথায় আতঙ্কিত হলো মায়া। সর্বাঙ্গ কেঁপে উঠে ভয়ে চোখে পানি দেখা গেল। এই মুহূর্তে হৃদকে দুনিয়ার নিষ্ঠুর আর নিকৃষ্ট দয়ামায়াহীন মানুষ মনে হতেই মায়ের ঠোঁট ভেঙে কেঁদে উঠে বলে, আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? সবসময় আমার সাথেই কেন বাজে ব্যবহার করেন, আঘাত করেন? কি চাই আপনার? হৃদ মায়াকে আরও কাছে টেনে চোখে চোখ রেখে রাগে তিরতির করে দাঁত পিষে বলল, নিজেকে এত সস্তা বানাচ্ছিস কেন? আমার
আমার সস্তা জিনিস পছন্দ না। আমি সস্তায় আরও সস্তা হব। আপনার কি? চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করবি না। আমার পছন্দ না। বেয়াদব হয়েছিস। মেজাজ আমার এমনিতেই চটে আছে। বেশি বাড়াবাড়ি করলে তোর নাগরকে জানে মেরে দিল। হৃদের হিংস্রসত্ব রাগে মায়া দমে যায়। হৃদের রক্তিম চোখ আর ভয়ানক দৃষ্টিতে মায়া কাবু হয়ে যায়। ভয়ের তো মুখে মায়া ফুপিয়ে কেঁদে উঠতে হৃদ আবারও আগের ন্যায় দাঁতে দাঁত পিষে বলে, ছেলেকে? মায়াকে উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে খেয়ে হৃদ আরও চটে যায়। আগের ন্যায় দাঁতে দাঁত পিষে চেঁচালো, উত্তর দে। হৃদের ধমকে মায়া কেঁপে উঠে কাঁপা কাঁপা স্বরে বলল, কোন ছেলে? যার সাথে তোর ভাব চলছিল এতক্ষণ, সে কে? মায়া কাঁদতে কাঁদতে জানালো, আমাদের এলাকার চেয়ারম্যান চাচার বড় ছেলে নাদিম ভাইয়া। উনি এখানে কি করছে? আরিফ ভাইয়া ডেকেছে মনে হয়। আমি জানি না কিছু। তোর সাথে কি চলে এই ছেলে? এত কিসের ভাব তোদের? কিছু চলে না, কোনো ভাব নেই। নাটক করস, কাহিনী বুঝাস আমাকে। আমি চোখে দেখি না কিছু? তোর আমাকে অন্ধ মনে হয়? তোদের নষ্টামি আর গলায় গলায় ভাব আমার চোখে পড়বে না মনে করিস? ওয়ার্নিং দিচ্ছি না রিত, রিত বলে রাখছি। আমার অবাধ্য হবি, সোজা ট্রিগার পয়েন্ট রেখে তোর নাগরের বুক ঝাঁঝরা করে দেবো গুলিতে আমি। যে বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে সেই বুক আমি জ্বালিয়ে দেব। বিশ্বাস কর রিত, এসব কিছু করতে মোটেও আমার হাত কাঁপে না। হৃদের উগ্রতা বেপরোয়া আচরণে মায়া প্রচণ্ড ভয়ভীত হলো। মায়ার জীবনে কখনো কেউ এতটা বাজে আচরণ করেনি ওর সাথে। আর না এভাবে মায়াকে কেউ হুমকি ধামকি দিয়েছে। মায়াকে আজ পর্যন্ত কোনো পুরুষ কারণে অকারণে হোক ছুঁয়ে দেয়নি, অথচ হৃদ খান অবাধ্যের মধ্যে মায়াকে ছুঁয়ে দেয় যেখানে সেখানে। এতে মায়ার ভীষণ কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। মায়ের মনে হয় সে নিজের স্বামীকে ঠকাচ্ছে। একটা পুরুষ মানুষ অকারণে মায়াকে ছুঁয়ে দেওয়া সেটা নিশ্চয়ই পাপ। মায়া না চাইতেও সেই পাপের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ওকে, তাও শুধুমাত্র হৃদের জন্য। মায়া বুঝলো হৃদের সাথে শক্তি, সামর্থ্য বা তর্কে জড়িয়ে কখনো পেরে উঠবে না। হৃদ বেপরোয়া মানুষ, আজ পর্যন্ত কারো পরোয়ানা করেছে বলে সে দেখেনি, আর না কারো থেকে শুনেছে এমনটা। এমন বেপরোয়া মানুষকে মায়ের বুঝাতে হবে কৌশলে। হৃদ যা চাইছে মায়ের থেকে সেটা মায়ের দেওয়া সম্ভব নয়। মায়া বিবাহিত, সবচেয়ে বড় কথা মায়া নিজের স্বামীকে ভালোবাসে। তাই হৃদকে মায়ের মিথ্যা বোঝাতে হবে যে মায়া ওর স্বামীর সাথে সুখে আছে, আর ওদের মাঝে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে এতদিনে সব কিছু হয়ে গেছে। যদিও হৃদ একটু আগের আয়নের ওই কথাবার্তা মনে করে জানে মায়া এখন ওর স্বামীকে খুঁজে পায়নি, তো কি হয়েছে? মায়া না হয় তখনকার ঘটনাটা মিথ্যা বলে চালিয়ে দেবে হৃদকে। হৃদকে আর বুঝতে পারবে নাকি কোনটা সত্য আর কোনটা মিথ্যা? হৃদ তো আর মায়ের স্বামীকে চেনে না, তাহলে বুঝতেও পারবে না যে মায়া মিথ্যা বলছে সেটা। মায়া না হয় হৃদকে মিথ্যা বুঝিয়ে বলবে মায়া ওর স্বামীকে খুঁজে পেয়ে গেছে, ওরা এখন সুখে শান্তিতে ঘর সংসারও করছে। মায়াকে যেন হৃদ আর ডিস্টার্ব না করে। মায়া নিজের কান্না আটকে ফুপানো বন্ধ করতে চেয়েও পারল না। তীব্র অপমানে আর হৃদের ভয়ে চোখ থেকে এমনি পানি ঝরছে। তারপরও মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ঠোঁট কামড়াল, কিন্তু সফল হতে না পেরে পুনরায় একইভাবে ফুপিয়ে কেঁদে হৃদের উদ্দেশ্যে বলল, আপনি আমার সাথে এমন করবেন না প্লিজ। আমার আপনাকে ভয় লাগে, সহ্য হয় না আপনাকে। আমার যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো, আপনার কি? প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি জানেন আমি বিবাহিত, তারপরও কেন বারবার আমাকে ডিস্টার্ব করেন, অকারণে ছুঁয়ে দেন? এসব আমার পছন্দ না। আপনি আমার কাছ থেকে যা চাইছেন তা আমি কখনো দিতে পারবো না। আমি ওই টাইপের মেয়ে নই, আর না আপনার বাজে প্রস্তাবে ইন্টারেস্ট। আমার স্বামী আছে, আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটা অনেক গভীর আর ঘনিষ্ঠ, একটা নর্মাল ম্যারিড কাপলদের মতো। আমরা দেখা করেছি, কথা বলেছি, পাশাপাশি আরও অনেক কিছু করেছি। আমার স্বামী পছন্দ না কেউ ওনার বইয়ের আশেপাশে ঘুরুক। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। বিস্ফোরণে হৃদের মস্তিষ্ক ধপধপ করে উঠল। জ্বলে ওঠা রাগ দপ করে নিভে গিয়ে মস্তিষ্ক সক্রিয় হয়ে জানান দিল সে কখন ঘনিষ্ঠ হলো বইয়ের সাথে, কখন ভালোবাসার লেনদেন করলো তারা, এত কিছু কবে করলো হৃদ। বিস্ফোরণে মায়ের কলার চেপে ধরা হৃদের হাতটা হালকা ঢিলে হয়ে আসলেও একেবারে ছেড়ে দিল না। বিষণ্ণের হৃদ নিষ্ক্রিয় মস্তিষ্কে চেঁচিয়ে উঠল, কি? এত কিছু কবে হলো? মায়া মনে করলো হৃদ মায়ের মিথ্যা কথা বিশ্বাস করেছে। মায়া নিজের স্বামীর সাথে জড়িয়ে পড়েছে এমনটা শুনলে হয়তো
হৃদ আর মায়ের পিছনে ছুটবে না, আর না মায়াকে ডিস্টার্ব করতে চাইবে। মায়া নিজের কান্না থামালো। হৃদকে নিজের থেকে দূর করতে চেয়ে আরও কিছু মিথ্যা কথা গুছিয়ে নিল মনে মনে। নাক টেনে নিজের ফুপানো আটকে বলল, হয়েছে, মাসখানিক আগে উনি নিজ থেকে আমার সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে, দেখা করেছে, তারপর আরও অনেক কিছু হয়েছে আমাদের। উনি বলেছে আপু আর ফাহাদ ভাইয়ের বিয়েটা শেষ হলে আমাদের আমাদের বাসায় নিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবে আব্বু কাছে। আসলে উনি চিন্তিত যদি আমাদের দুজনের পরিবার আমাদের সম্পর্কের কথা জানার আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই, তবে বিষয়টা খারাপ দেখা। মায়ের কথার মাঝে বিস্ফোরণের স্তব্ধতায় চেঁচিয়ে বলল, প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? আমি? কি? রাগে দুঃখে হৃদ মায়ের কলার ছেড়ে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিতে দিতে মেজাজ দেখিয়ে বলল, ধরলাম না, ছুলাম না, খেলাম না, কিছু করলাম না, এর মধ্যে বাবা হচ্ছি? সেই হৃদ রাগে একই শব্দ বারবার উচ্চারণ করছে। মায়ের হৃদের আচানক ধাক্কার তাল সামলাতে না পেলে দেয়ালের সঙ্গে গিয়ে পিঠ ঠেকল। অল্প ব্যথাও পেয়েছে পিঠে, তবে সেটা সহনীয়। মায়া দেয়াল ধরে দাঁড়াতে দাঁড়াতে হৃদের কথাগুলো কানে আসলো। মায়া হৃদকে শুধিয়ে বলল, আপনি না আমার স্বামী বাবা হবে। হৃদ রাগে দুঃখে বলে, একটা বাড়ি দাও আমার মাথায়, স্মৃতিভ্রষ্ট হয়েছে। মায়া দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি পারবো না। আচ্ছা, শালার জিন্দিগি, কিছু করার আগে বদনাম হয়ে গেলাম। মায়া গোল গোল চোখে হৃদের দিকে তাকিয়ে রইল। হৃদ যে রাগে তোড়ে এসেছিল ঠিক সেই ধাঁচে হনহনিয়ে আবারও চলেও গেল। মায়া হৃদের যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। হৃদ যখন বিকট শব্দ তুলে দরজাটা ঠাস করে লাগালো, তখন মায়ের সাথে সাথে দেয়ালগুলো যেন কেঁপে উঠেছে সেই একই তোপে। মায়ের হৃদের হাত থেকে প্রাণে বাঁচতে পেরে বুকের ওপর একটা হাত রেখে প্রশান্তি নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে ও হৃদকে মিথ্যা বুঝাতে পেরে তাহলে এবার মায়ার পিছনে না আসলেই হয়। একটা সুন্দর সকালের সূচনা। সকাল 6টা কি 6:30 ঘরে। ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বইয়ে যাচ্ছে দক্ষিণা জানালা দিয়ে। কে যেন দক্ষিণা জানালাটা খুলে পর্দা সরিয়ে দিয়ে গেল, নাকি গভীর রাতের ফোন আলাপের শেষে জুই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে, জানি না। জানালা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন মায়ের আরামের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক তেমনই দক্ষিণা হওয়ার ফুরফুরে বাতাসে শরীর আরাম তুলছে। মায়ের সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেরে চিত হওয়া থেকে মুহূর্তে উপুর হয়ে শুলো বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্তি করতে পারবে না ভেবেও আরামে ঘুমটা শান্তি মতো দিতে পারছে না সে। বাড়ির ভিতর থেকে ভেসে আসা তীব্র হইচই আর কলরবের আওয়াজ। বাড়ির প্রতিটা মানুষ আজ কেমন লাউড স্পিকারে কথা বলছে মায়ের মনে হলো। থেকে রান্নাঘর থেকে জুইয়ের মা সাবিনা বেগমের চেঁচামেচি ডাক শুনতে পারছে মায়া। তিনি জুই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে, হয়তো কোনো কাজে। কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুইকে কি কাজে পড়লো চাচি? জানে না মায়া। সাবিনা বেগমের চেঁচামেচি ডাকাডাকি শব্দ কান অব্দি পৌঁছালেও জুই বিন্দাস ঘুমাচ্ছে তখনও। ওর কোনো সারা শব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারা রাত ফোন আলাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুই। মায়া জানে না জুই কার সাথে বিগত 3 মাস ধরে এত কথা বলে, কার সাথে প্রেম করে বেড়ায়, লোকটা কে।